দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রাণ গুঁড়া মশলা নিবেদিত রমজানের স্বাস্থ্য কথার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, যেহেতু রমজান মাসে আমাদের খাওয়া দাওয়ার সব কিছুরই টাইম টেবিল শিডিউল চেঞ্জ হয়ে যায়, তাই শরীরের নানা ধরনের সমস্যাও অনেক সময় দেখা যায় যদি কিনা আমরা সেটাকে মেনটেন করতে না পারি, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যালেন্সটা যদি ঠিক মতো না করতে, সেক্ষেত্রে অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগি, বিশেষ করে ইফতারের পর। তাই রমজানে গ্যাস্ট্রাইটিস থেকে রক্ষা পেতে আর একটু ভালোভাবে রমজানে কি কি করা উচিত সেই বিষয়গুলো জানা প্রয়োজন। আর তাই অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি রমজানে গ্যাস্ট্রাইকের সমস্যা ও তার করণীয়। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক কে আছেন আমাদের সাথে, পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার ইকবাল মাসুদ খান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিআই, ব্রেস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, নিয়ে যাচ্ছি অতিথির কাছে, কিন্তু বলে যায় যদি এই সংক্রান্ত অর্থাৎ গ্যাস্ট্রাইটিস সংক্রান্ত এই রমজানে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করার থাকে বা কোনো ধরনের পরামর্শ নেওয়ার থাকে বা কোনো ধরনের তথ্য জানার থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো। জি স্যার, শুরুতেই একটু আসতে চাই যে যেহেতু আমাদের পবিত্র মাহে রমজান এবং আমরা শুরুর দিকে আছি, সবারই খাওয়া দাওয়ার এবং টাইম টেবিল সব কিছু, যেমন আগে 3 বার করে খাওয়া হতো, এখন 2 বার করে হচ্ছে, বা কেউ ডিনার করেন কেউ করেন না, সব কিছু মিলিয়ে একটু চেঞ্জেসগুলো আসে, যার কারণে আমাদের অনেকেরই গ্যাস্ট্রিক প্রবলেমটা মানে ভীষণ কমন একটা সমস্যা, হয়তো আপনি আর ভালো বলতে পারবেন। একটু আসতে চাই যে আসলে মূলত গ্যাস্ট্রাইটিস কাকে বলবো আমরা? আসলে গ্যাস্ট্রাইটিসের যে বাংলা যে মানে সেটা হচ্ছে প্রদাহ। তো এখন এটা হচ্ছে পাকস্থলী যেটা আছে, পাকস্থলীর যে কোটিং যেটা আমরা বলি মিউকোজাল লাইনিং যেটা, এটাতে যে কোনো ধরনের প্রদাহ হলে আমরা গ্যাস্ট্রাইটিস বলি। এখন একটা জিনিস আমাদের বোঝা লাগবে যে পাকস্থলীর যে মেইন কন্টেন্ট, আচ্ছা, অ্যাসিড কিন্তু ন্যাচারাল কন্টেন্ট। সুতরাং পাকস্থলীটা ন্যাচারালি বানানো হয়েছে এরকম যে অ্যাসিডের যে প্রভাব সেটাকে উইথস্ট্যান্ড করা বা সেটাকে সহ্য করা। তো যার জন্যে এই অ্যাসিডের কারণে কিন্তু এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস যেটা বলি না সেটা কিন্তু হচ্ছে যখন ইমব্যালেন্সটা হচ্ছে। এখন ইমব্যালেন্স বলতে আমরা কী বুঝি? অতিরিক্ত মাত্রায় যদি অ্যাসিডের আপনার যদি প্রডিউস হচ্ছে, এটা একটা, অথবা পাকস্থলীর যে কোটিং যেটা আছে সেই কোটিংয়ের জন্য কোনো না কোনো কারণে দুর্বলতা দেখা যায়। এই সকল কারণে দেখা যাচ্ছে যে আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস হচ্ছে। আর আরেকটা যে সবচেয়ে বড় যে কারণ, যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া নামের একটা অর্গানিজম, যেটা হচ্ছে কি আপনার পাকস্থলীতে যদি এর অবস্থান যদি হয়, এটাও আপনার গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, তো এই কারণগুলোর কিন্তু মূলত কারণ, যার কারণে কিন্তু অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস হয়। আর এছাড়া আমরা যেটা সবসময় বলি, ধরেন স্মোকিং বলি, কফি ইনটেক বলি, খাদ্যাভ্যাসের পরিবর্তন, স্ট্রেস বলি, দিজ আর অ্যাডিটিভস। অ্যাডিটিভস বলতে যে এগুলো হচ্ছে এগুলোর জন্য ওর যে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের যে প্রবণতাটা এটা বাড়িয়ে দেয়। ইটস নট দ্যাট ওরা কজ করে, আচ্ছা, কতটা ইনফ্লুয়েন্স করে, ওরা ইনফ্লুয়েন্স, এক্স্যাক্টলি। স্যার, এবার একটু আসতে চাই, যেহেতু রমজান মাস, কিছুক্ষণ পরেই আমাদের ইফতার, এবং ইফতারের পর অনেকেরই প্রবলেম আমরা শুনে থাকি যে অনেকেরই গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে এবং প্রচণ্ড পেট ফুলে যায়, ফেপে যায়, সেক্ষেত্রে দম বন্ধ হয়ে আসে, এই ধরনের পেশেন্টদের জন্য এটা একটা কমন কমপ্লেইন আপনার, স্পেশালি এই রমজান মাসে যেটা দেখা যায় যে আপনার ইফতারের পরপরই দেখা যাচ্ছে যে আমরা ডিসপেপসিয়া অ্যাজ আ হোল বলি, সেটা হচ্ছে কি আপনার খেলে পেটটা অতিরিক্ত ভরা থাকে, ফাঁপা লাগে, বমি ভাব হয়, অনেক সময় দেখা যায় বুকে ভার, ব্যথা, এরকম। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যেটা অ্যাডভাইস করি যে এই যে এত ঘন্টা ধরে না খেয়ে থাকার কারণে আমরা কি করছি, আমাদের চিরাচরিত যে ইফতারের যে মেনু যদি আমরা দেখি, ছোলা খাই ভাজা, পাকোড়া, পেঁয়াজি, যা সবই ভাজা, তারপরে ধরেন কেউ বিরিয়ানি খায়, তারপরে দেখা যাচ্ছে যে এই যে খাদ্যগুলো সবই কিন্তু তৈলাক্ত এবং ভাজা। তো যার জন্যে পাকস্থলী এতক্ষণ খালি থাকার পরে যখন আপনি এর ভিতরে এই ভাজা পরিমাণ অতিরিক্ত তৈলাক্ত জিনিস যখন দিয়ে দিবেন, তখন দেখা যাবে যে এটা তেলের উপর তেল দিয়ে আগুন দেওয়ার মতো অবস্থা হবে। তো যার জন্য হয় কি ওই জিনিসটাকে ফ্লেয়ার আপ করে। স্বাভাবিক যে ব্যক্তির অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা নাই, উনিও কিন্তু এই রকম খাদ্যাভ্যাস অথবা এরকম খাদ্য আহার করলে দেখা যাবে তারও এই সমস্যাগুলো দেখা দিয়েছে। যার জন্য আমরা বলি যে ইফতারের সময়টা এমটি স্টমাক তো থাকলেই ইফতারের সময় আমরা যেটা বলি যে আমরা তো শরবত দিয়ে শুরু করি। তো শরবত এরকম হতে পারে যে তরমুজের শরবত হতে পারে, বেলের শরবত হতে পারে, দই চিরা শরবত হতে পারে। দিজ আর অল ব্ল্যান্ড। মানে এটা কি করে বেসিক্যালি পাকস্থলীতে
একটা কোটিং দেয়, কোটিং দিয়ে দেয়, যার জন্য এই যে অ্যাসিড থেকে যে অতিরিক্ত অ্যাসিড আমরা যখনই খাই তখনই কিন্তু বডিতে একটা সেন্স যায় যে যেটা বলে যে পাকস্থলীতে অ্যাসিড তৈরি করার জন্য, বিকজ অ্যাসিডের কাজ হচ্ছে কি ডাইজেশন, সিগন্যাল যাই যে এটা হচ্ছে করতে হবে। ডাইজেশনে করা লাগবে। তো এই অ্যাসিড নিঃসরণ, পাকস্থলীর যে সঞ্চালন সব মিলে কিন্তু ডাইজেশন প্রক্রিয়াটা। তো এখন আমরা দেখা যাচ্ছে যখনই আমরা খাদ্য যে ধরনের খাওয়া দিই না কেন, ও কিন্তু অতিরিক্ত অ্যাসিড কিন্তু সে প্রডিউস করবে। তো যার জন্য দেখা যাবে যে যখনই এই ভাজা পোড়া জিনিস আসতেছে, এটা কি হবে, ওই অ্যাসিডের উপর অ্যাসিড যখন হবে তখন দেখা যাবে যে তার এই যে ডিসপেপটিক যে ফিলিংসটা সেটা আরও বেশি বেড়ে যাবে। যার জন্যে আমাদের অ্যাডভাইস থাকে, যেটা আমি বললাম যে শরবত দিয়ে তো আমরা শুরু করি সাধারণত, তারপরে যে ব্ল্যান্ড খাওয়া, আপনি সালাদ দিয়ে শুরু করেন, শসা খেতে পারেন, গাজর খেতে পারেন, রাইট। অ্যান্ড অনেক সময় আমি যেটা বলি যে ওয়াই নট হ্যাভ আ ডিনার, যেরকম আপনি যে হালকা ভাত তরকারি ওই সময় খেয়ে ফেলেন অল্প, অথবা আরেকটা অ্যাডভাইস দিয়ে থাকি যে আপনি একটু রোজাটা ভেঙে ইউ গো ফর ইউর প্রেয়ার, নামাজটা পড়ে ফেললেন, গ্যাপ দিলেন। কারণ একবারে যখন আমরা বিঞ্জিং হয়ে যাচ্ছ এতক্ষণ খাওয়া থাকার পরে আপনি হঠাৎ করে এতগুলো খাওয়া, ইউজুয়ালি কিন্তু ব্রেকফাস্টে আমরা কী করতেছি এখন কন্ট্রাস্ট দেখেন, ফাস্টিং যদি 12 ঘন্টা থাকেন আর আপনি যদি তখনই যদি, তো দিস ইজ ব্রেকফাস্ট। ইউজুয়ালি নর্মাল ব্রেকফাস্টে কী খান, হয় একটা ব্রেড খায়, নাহলে 1 কাপ চা খাবে, নাহলে বিস্কিট খাবে, নাহলে একটা ডিম খাবে, 1 গ্লাস দুধ খাবে। ওইটার এগেইনস্টে আপনি এখন চিন্তা করেন অনেক বেশি কিছু, তাহলে এই যে কন্ট্রাস্টটার জন্য স্টমাক ইজ নট প্রিপেয়ার্ড, তো যার জন্য এই ডিসপেপটিক সিনড্রোমসগুলো বেশি হচ্ছে এই সময়। আচ্ছা, তারপরে ওই যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা শরবত দিয়ে ইফতারটা শুরু করে দেন নামাজটা শেষ করে এসে তারপরে মানে আমার অ্যাডভাইস যেটা হচ্ছে কি, আপনারা ব্রেকফাস্ট মানে সকালের যে নাস্তাটা যেরকম করে করতেন এখানে ঠিক ওইভাবেই স্টার্ট করেন না, আচ্ছা, তাহলে এই সমস্যাগুলো হবে না। ইউ ব্রেক ইট ডাউন, এই যে 7টা 6টা 6:30 থেকে শুরু করে ভোর 4টা 4:30টার মধ্যে যে টাইম স্পেসটা, এটাকে আপনি 3 ভাগে ভাগ করেন। আচ্ছা, আর আমরা যে বলি যে রোজার সময় অথবা রোজা রাখলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের প্রবণতাটা বাড়ে, ইটস এ মিসকনসেপশন। কারণ দেখেন ওই হাফটাতে আমরা তো এই যে রাতে যে ভাগটা আমরা ঘুমাই থাকি না, এই সময় কি আমরা খাই না, তো স্টমাকটা তো খালি থাকতেছে না। ইটস জাস্ট দ্যাট আমাদের যে খাদ্যাভ্যাস এটা পরিবর্তন, এটা আমাদের হাতে। তো অনেকে বলে যে স্যার আমার গ্যাস্ট্রাইটিসের সমস্যা অথবা অ্যাসিডিটি আছে, আমি রোজা রাখতে পারবো না, আমি তাদেরকে ডিসকারেজ করি। আচ্ছা, আমি এটা তো কোনো কিছু না, আপনি রাতেরটা দিনেরটা রাতে হয়ে যাচ্ছে, রাতেরটা দিন হচ্ছে, দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। এই রমজানে গ্যাস্ট্রাইটিস এবং একটা বিষয় আসলে চলে আসে, যারা কিনা সিভিয়ার গ্যাস্ট্রাইটিসে রমজানের আগে থেকেই আক্রান্ত ছিলেন এবং তাদের একটা টাইম ওয়াইজ মেডিসিন নিতে হয়, ঠিক এই ধরনের পেশেন্টদের জন্য আপনার সাজেশন কি আছে? সাজেশন সেম থাকবে বেসিক্যালি, কারণ আমি যেটা বললাম আগে যে এটা কি হচ্ছে কি, আমরা যে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস যে ওষুধগুলো দিই, আমরা তো হয় 8 আওয়ারলি দিই, নাহলে 12 ঘন্টা পর দিই, তাই তো। তো এখন যেটা হচ্ছে যে আপনার জাস্ট টাইমটা পাল্টাই গেছে, দিনেরটা রাত হয়ে গেছে, রাতেরটা দিন হয়ে গেছে। তো এখন ওনারা যে ওষুধগুলো রাতে খেত সেটা এখন দিনে খাবে এবং ওই স্প্যান করে, যেরকম দেখেন রোজাটা হচ্ছে কি আমরা মানে সেহরির সময় খেয়ে নেবে, ঠিক আছে না, সেহরির সময় খেয়ে নিল, সো ইউ আর কাভারিং দ্য হোল ডে, কারণ এগুলো 12 ঘন্টার মেডিসিন। তো আপনি ইফতারের সময় একটা ডোজ খেয়ে নেবেন, এরপর থেকে যদি 8 আওয়ারলি যদি মেডিসিন যদি থাকে ওইটা ওরকম করে ক্যালকুলেট করে খাবেন। আলটিমেটলি অ্যাসিডিটির জন্য আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি 4 ঘন্টা 6 ঘন্টা পরপর খেলেও কিন্তু অসুবিধা হচ্ছে না, এবং এটা ডাক্তাররাই তো প্রেসক্রাইব করে দেন। তো এই জন্য আমি বলবো যে যাদের অ্যাসিডিটি বা এরকম গ্যাস্ট্রাইটিসের রোগে ভুগছেন, তারা যদি মনে করেন যে ওষুধের তারতম্য করা লাগবে, আসলে কিন্তু তা লাগে না ইন টার্মস অফ টাইমিং। আচ্ছা, ওয়েল ফ্রিকোয়েন্সি হয়তো বা বাড়াতে হতে পারে অথবা কমাতে হতে পারে, ঠিক আছে, এই একটা ডিফারেন্স আছে, আদারওয়াইজ ইন টার্মস অফ টাইমিং কিন্তু খুব একটা বেশি। স্যার আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি সমস্যা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। কি সমস্যা বলুন। আমার গ্যাসের সমস্যা, আজ 8 বছর যাবত গ্যাসের সমস্যা। আচ্ছা, আমি স্কোয়ারে 6 বছর টাকাটা 6 বছর স্কোয়ারে গেছি যাইছি, ওখান থেকে ওই প্রফেসর বলছিল যে আপনি আসবে, কিন্তু 2 বছর ভালো ছিলাম, এরপরে আমি এখন আপনার কি অবস্থা, এখন কি সমস্যা ফিল করছেন? আর গ্যাসের সাথে টয়লেট হয় বারে বারে, আমাশা হয়, এবং গ্যাসের সমস্যা একটানা 2 মাস 3 মাস চুরিটা যাইতেই থাকে, আর যাইতে আমি একদম দুর্বল হয়ে যাই, আমি ঘরে থেকে বের হতে ছুটতে। আচ্ছা আচ্ছা, গ্যাসের জন্য এখন কোন ওষুধ খাচ্ছেন, মানে গ্যাস্ট্রাইটিসের জন্য আপনি কোন ওষুধ খাচ্ছেন?
আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার বিষয়টা নিয়ে আলোচনা করব এখন। ভদ্রলোক যেটা বলেন উনি 8 বছর ধরে 8 বছর ধরে ভুগছেন। তো আমার যেটা কথা থাকবে যে 8 বছর ধরে উনি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের রোগে যদি ভুগে যদি থাকেন, ওনার ইনভেস্টিগেশনসের আরও কিছু করতে হবে ইনভেস্টিগেশনস। এখন এর মধ্যে কী কী ইনভেস্টিগেশনস আমরা করতে পারি বা করি না। এখন দেখা যাচ্ছে যে আমরা অ্যাসিডিটি বলে অন্যান্য উনি কিন্তু বলেছেন যে উনি বাইরে থেকে ওষুধ কিনে খাচ্ছেন, মানে একটু অসুবিধা নাই। মানে এখন যেটা হচ্ছে বাইরে থেকে ওষুধ নিয়ে এখন ডাক্তারের কাছে গেছেন, পরামর্শ অনুযায়ী ঠিক না। এন্ডোস্কোপি করাইছেন কিনা এটা গেল একটা, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আইসোলেটেড করা হয়েছে কিনা এটা গেল একটা। তাছাড়া সে 8 ইয়ার্সই আমি ধরে নিলাম যে উইথ অল দ্য ইনভেস্টিগেশনস অ্যান্ড ট্রিটমেন্ট হি ইজ গোয়িং অন। তো এখন আমরা যেটা দেখি যে আমরা পিত্তথলি, প্যানক্রিয়াস, এই দুইটা অর্গানও কিন্তু একই ধরনের সাইন্স অ্যান্ড সিম্পটমস শো করে। আচ্ছা, তো সেক্ষেত্রে বলবো একটা আল্ট্রাসোনোগ্রাফি করা অথবা একটা সিটি স্ক্যান যদি লাগে করা। ইভেন এই যে পাকস্থলী ছাড়াও খাদ্যনালী, পাকস্থলী, ডিউডেনাম, এই 3টে অর্গানকেও আপনার ভিভিডলি ইনভেস্টিগেশন করা। কারণ হচ্ছে আমরা অনেক সময় পিএইচ বলি, পিএইচ অ্যান্ড ম্যানোমেট্রি। ম্যানোমেট্রি মানে হচ্ছে কি আপনার এই যে খাদ্যনালী যেটা এসোফেগাস যেটা, এর কিন্তু লোয়ার থার্ডে কিন্তু বেসিক্যালি প্যাথোলজিগুলো হয়। ওখানে আসলে কোনো সমস্যা আছে কিনা, ওখানকার সমস্যা বলতে আমরা যেটা বুঝি যে স্ফিংটারে কোনো অসুবিধা আছে কিনা। তো এটার জন্য আমরা বলি ম্যানোমেট্রি আমরা যেটা করি। পাকস্থলীর যে অ্যাসিড যেটা, এটার পিএইচ আমরা দেখি। পিএইচ মানে এটা অ্যাসিডিটি কতটুকু আছে এটা আমরা পরিমাপ করি। এই জিনিসগুলো পরিমাপ করলে আসলে ওনার কতটুকু সমস্যা আছে এটা আমরা নির্ণয় করতে পারবো। এই জন্য ওনার প্রতি আমার অ্যাডভাইস থাকবে, এন্ডোস্কোপি যদি না করা থাকে এন্ডোস্কোপি করবেন, এইচ পাইলোরি যদি ওনারা যদি টেস্ট যদি না করে থাকেন সেটা করতে, এবং সর্বোপরি যেটা বলে বাইরের থেকে ওষুধ না নেওয়া। উনি একজন ডাক্তারের কাছে যাবেন যাকে উনি রিলাই করবেন অথবা উনি পরামর্শ অনুযায়ী। আমার কাছে মনে হয় স্যার আমরা ওনাকে একটু ডাক্তারও সাজেস্ট করতে পারি, সেক্ষেত্রে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা জিআই সার্জন কাউকে উনি দেখিয়ে নিলে ভালো একটা পরামর্শ পাবেন। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক আছেন ফোনটি। আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন। আমি এই যে কথা বললাম এন্ডোস্কোপি আপার এবং করাইছি। আপার এন্ডোস্কোপি করিয়েছেন? দুইটাই, আপার অ্যাবডোমেন এবং পাকস্থলীর এবং কোলোনোস্কোপি, সব স্কয়ারে আমি 6 বছর ট্রিটমেন্ট নিচ্ছি। সব করিয়েছেন, কি রেজাল্ট কি আছে আপনি জানেন? যে আপনার আইবিএস হয়েছে। আইবিএস এর জন্য ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আইবিএসটা নিয়ে কথা বলবো। আর 8 বছর ধরে গ্যাস্ট্রাইটিস এবং কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি সব কিছুই উনি করিয়েছেন। এখন আসলে ওনার জন্য সলিউশন বা আলটিমেটলি উনি সলিউশন পাচ্ছেন না, কোনো কিছুই সাজেশন চাচ্ছেন যে উনি কি করতে পারেন। উনি যেটা বললেন যে ওনার কি বলে আপনার 2 মাস যাবত ধরে বিজলা পায়খানা এরকম কিছু একটা কথা বলেন। তো ওনার যেটা বললেন যে আইবিএস এর একটা সমস্যা আছে। তো এখন আইবিএস এর যে এক্স্যাক্ট কারণ কিন্তু আইবিএস এর জানা যায় না, এটা হচ্ছে কি আপনার বাস্তব কথা। আর আইবিএস এর জন্যে খাদ্য যেগুলা সেগুলো ওনাকে পরিহার করতে হবে, এবং এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। উনি বুঝবেন যে কোন খাদ্য খেলে ওনার এই যে বাথরুমে যাওয়ার প্রবণতাটা বাড়ে। আচ্ছা, তো ওনার কাছে অ্যাডভাইস থাকবে, ইউজুয়ালি আমরা বলে থাকি মিল্ক এবং ডেয়ারি প্রোডাক্ট, অতিরিক্ত আপনার পাতা জাতীয় ভেজিটেবল, শাক জাতীয়, এগুলো যেন উনি অ্যাভয়েড করেন। ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করলে দেখা যাবে যে ওনার যে পায়খানা হওয়ার যে প্রবণতা এটা হয়তো বা কমবে। তাছাড়াও আমরা ওষুধ দিয়ে থাকি, কিছু ফিক্সড কিছু ওষুধ আছে, ওগুলো দিয়ে রাখলে এইটুকু বলতে পারি যে এটাকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, কারণ আইবিএস এর কারণের মধ্যে স্ট্রেসও একটা কারণ, খাদ্যও একটা কারণ, জেনেটিক্যালও একটা কারণ। এই কারণগুলো যখন আমরা কম্বাইন যখন করি, অ্যাকচুয়াল কারণটাকে কখনো পিন পয়েন্ট করা যায় না। স্যার এবার একটু আসতে চাই, মানে সবাই একটু নিজেকে অ্যারেঞ্জ করতে চায় এই রমজানে, চিন্তা করে যে একটু হেলদি থাকবো, কিন্তু একটু কনফিউজ থাকে কারণ মেডিকেল সায়েন্সের আলোকে আসলে নিজেরা বুঝতে পারেন না। একটু সেহরির খাবারটা কেমন হওয়া উচিত একজন মানুষের সুস্থ? এখন দেখেন, আমরা যদি রোজার পরে ইফতারটাকে যদি মানে ব্রেকফাস্ট হিসেবে যদি ধরে নেই, তাহলে আপনি সিকোয়েন্সিয়ালি ওইভাবে যান না। তো ব্রেকফাস্ট যেটা হবে আমাদের থেকে একটু টাইম দিয়ে, যেহেতু আমাদের টাইম হাতে আছে, টাইম দিয়ে আমরা খেলাম। এখন এই খাবারের উপরে নির্ভর করে আপনার মিডলের যেটা খাবারটা, যেটা আমরা লাঞ্চ হিসেবে দিনের বেলা যেটা খাই, এখন এই খাবারটা আপনি তারাবির পরে যদি খান তাহলে দেখেন কি হচ্ছে, মানে আপনি এখন রোজাটা ভাঙলেন এবং মোটামুটি একটা মডারেট একটা ডায়েট করলেন, করার পরে যদি আপনার খাবারের যদি ইচ্ছা যদি থাকে, আমার সাজেশন থাকবে আপনি তারাবির পরে খান। কারণ আপনি 20 রাকাত নামাজের পরে যখন আপনি খাবেন, ইট ইজ কিন্তু একটা ধরনের কিন্তু এক্সারসাইজ করতে, পুরো জিনিসটাই কিন্তু ওটাতে কিন্তু আপনার এই যে খাদ্যের যে পাচনের যে প্রক্রিয়াটা এটা কিন্তু আরো বেশি ত্বরান্বিত হয়। খেলে দেখবেন যে আপনি আমি মানে এটা
সবারকে এটুকু বলবো যে একটু যদি ওনারা যদি নিজেদের দিকে একটু খেয়াল করে দেখেন তারাবির পরে কিন্তু পেটটা এমনি হালকা হালকা লাগে কিন্তু আচ্ছা তখন আপনি হালকা কিছু খেয়ে নিলেন যেহেতু আপনার সেহরি আছে শুধু এই সময় বলবো হালকা কিছু একদম ওই ইফতারের মতো ওরকম ভারী কিছু না খেয়ে হালকা কিছু খেয়ে ওই এন্ডে আপনি এমন কিছু খাবেন যেটা এনার্জি কন্টেইনিং যেটা আপনাকে সারা দিনের জন্য একটা energy। খালি পেটে কিন্তু থাকবেন না অনেকে বলে আমি 1 গ্লাস পানি খেয়েছি দ্যাট ইজ নট কারেক্ট বিকজ ইউ নিড সামথিং টু হ্যাভ অ্যান এনার্জি কারণ আপনি তো ওই যে এবং কোন পিরিয়ডটা আপনি ফাস্টিং থাকছেন আপনার দিনের সবচেয়ে অ্যাক্টিভ পিরিয়ড ইফ ইউ আর ওয়ার্কিং ইউ আর ফাস্টিং আপনার যে ধরনের কাজ হোক না কেন সো আমি যেটা বলবো যে ওই সময় ডিম সিদ্ধ খান ভাত খান ডাল খান একটু তরকারি রাখলেন বাট ইট শুড নট বি সো হেভি যে আপনি অনেকে দেখা যায় যে বমি করে ফেলে আচ্ছা অনেকে দেখা যায় যে খাবার পরে সকালবেলায় দেখা যায় তাদের ডিসপেপসিয়া হচ্ছে গ্যাস্ট্রাইক এবং এটা মিক্সচার So, একটা এই যে vomiting। এই আপনার সেহরির খাবারটার কিন্তু প্রভাব কিন্তু পড়বে আপনার রোজার উপরে আচ্ছা তো এমন কিছু খাবেন না যে অথবা এমনভাবে খাবেন না যেটাকে আপনার রোজা রাখতে বিরত করে সুতরাং ওই সময়ের খাবারটা আমি বলবো নর্মাল যে খাবারটা আপনি খান খান মেইনলি কিন্তু ইফতারিটা খাওয়াটাকে আমি বলি যে একটু সংবরণ করে খেতে কারণ ফাস্টিং এর পরে হঠাৎ করে এরকম হঠাৎ করে এই জিনিসটা যে না করে একটা long আপনি time সেহরির পরে। সময় ইউ ক্যান হ্যাভ এ নর্মাল ডায়েট নো প্রবলেম ওটা কোনো অসুবিধা নাই আচ্ছা স্যার এবার একটু আসতে চাই যে হঠাৎ করে যাদের গ্যাস্ট্রিকটা বেড়ে যায় অন্যান্য সময় ছিল না কিন্তু এই রমজানে একটু হঠাৎ করে খুব বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে তাদের আসলে জন্য পরামর্শ কি বা তাদের ক্ষেত্রে- জন্য মেডিসিন তা কি এই এখন গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি একটা পর্যায়ে আমরা পাকস্থলীতে একটা ডিউডনামে একটা তো যাদের ডিউডনামের ইনভলভমেন্ট থাকে তাদেরই কেবলমাত্র অতিরিক্ত পেট খালি থাকলেই অ্যাসিডিটির প্রবণতাটা বাড়ে তো এদের ক্ষেত্রে ডেফিনেটলি এরা তো আপনার অন্যান্য সময় ওষুধ খেয়ে থাকেন এবং আমরা ওষুধ যেগুলো দিই এগুলো 12 ঘন্টার ওষুধ আচ্ছা সেহরির সময় ওষুধটা খেয়ে নেবেন হোয়াট এভার দ্য মেডিসিন ইজ খেয়ে নিল খেয়ে নেওয়ার পরে আবার ইফতারের সময় খেলে আশা করা যায় আমাদের যেটা বিশ্বাস এটা আপনার অসুবিধা হওয়ার কথা না আচ্ছা। তাদের এক পানি খেতে হবে প্রচুর এটা একদম এসেনশিয়াল যে পানিটা এই যে আপনার ইফতার টু সেহরি টাইমে যতটুকু টাইম পানি অ্যাটলিস্ট ওই যে আমরা যে 8 লিটারের কথা বলি অত 2 থেকে 2.5 লিটারের কথা যেটা বলে 8 গ্লাস যেটা 2 থেকে 2.5 লিটার ওইটা মেনটেন করার চেষ্টা করবেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি এখন বিদায় নেব যেতে যেতে একটু বলতে চাই সেটা হচ্ছে নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া আসলে আপনাকে এই রমজানে সুস্থ রাখতে পারবে তাই আসুন আমরা সুস্থ থাকার চেষ্টা করি আর রমজানের স্বাস্থ্যকথার প্রতিটা পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন খোদা হাফেজ